ওয়েলকাম টু স্পোর্টস স্টার্স কভারেজ ফর দ্য নেক্সট জেনারেশন কাপ 2024। আজকে আমরা আছি শঙ্করলাল চক্রবর্তীর সাথে। অনেকে আমাকে কলকাতা এবং সারা বাংলার থেকে জিজ্ঞেস করেছে শঙ্করলাল স্যারের সাথে একটি বাংলা ইন্টারভিউ চাই, সুতরাং এখানে শঙ্করলাল স্যারের সাথে আমি আছি, যে যার পাঞ্জাব এফসি এবারে এভারটন ব্লেটন বেঞ্চ, এক বিখ্যাত প্রিমিয়ার লিগ ফুটবলার, তার কোচ করা আন্ডার 18 সাইডকে হারিয়ে ইতিহাস গড়েছে শঙ্করলাল চক্রবর্তী। স্যার, আপনি একটু যদি প্রথম রিয়াকশন তার ব্যাপারে একটু জানেন। না, একজন প্রথমে তো ভারতীয়, তারপর একজন বাঙালি হিসেবে তো গর্বিত বোধ করছি। এটা খালি আমার কৃতিত্ব নয়, এটা একটা দলগত সাফল্য। প্লেয়াররা অসাধারণ খেলেছে, আমার কোচিং স্টাফ, আমাদের কোচিং স্টাফ এবং টোটাল যে পাঞ্জাব এফসি যেভাবে তার গ্রাসরুট থেকে ফার্স্ট টিম পর্যন্ত যে প্ল্যান খুবই অল্প সময়ের মধ্যে গুছিয়ে শুরু করেছে, যার সাফল্য এটা। প্রতীক রেকর্ড हो रहा है रेड। তো আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, এভারটন আগের দিন ইস্ট বেঙ্গলকে 6-0 গোলে হারিয়েছে। সেই জিনিসটা ভারতীয় দলের কাছে বা যে কোনো দল যখন সেই রকম একটা রেজাল্ট দেখবে, একটা মানসিক ধাক্কা খাওয়া খুব স্বাভাবিক বিষয়। সেইখানে দলের প্রতি প্রিপারেশনটা কীরকম ভাবে গেছে? আমরা গতকালে ইস্টবেঙ্গল এভারটন ম্যাচটা দেখেছি। ওটা ইস্টবেঙ্গলের একটা খারাপ দিন। আর এভারটন যে গোলগুলো করেছিল 4টেই ছিল সেট পিস থেকে, কিন্তু ওদের যে গেমে খেলার স্টাইল সেগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা করেছি, যেটা আমরা প্রত্যেক খেলার আগেই করি, যে কোথায় ওদের খামতি আছে, কোথায় ওদের স্ট্রেংথ আছে। এবং এই নয় যে এভারটনের সাথে আমরা ম্যাচটা আজ ভালো খেলেছি, জিতেছি বলে। আমরা অ্যাস্টন ভিলার সাথেও আমরা ম্যাচটা জিততে জিততে হেরে গেছি 3-2-তে। গতকাল টটেনহ্যামের কাছে আমাদের বল পোস্টে লেগেছে, 3খানা ওপেন চান্স আমরা মিস করেছি। তো আমরা খুব ক্লোজে ছিলাম কোনো একটা ম্যাচ জেতার বা ড্রয়ের। তাই এভারটনকে ভালো করে পর্যালোচনা করে প্লেয়াররা আজ তাদের বেস্টের চেয়ে বেস্ট দিয়েছে বলে এই সাফল্যটা পেয়েছে। আমি মাঠে আপনার সাথে ছিলাম এবং বিভিন্ন লোক সেই বিখ্যাত হুঙ্কার দিচ্ছে, হাতি ঘোড়া পালকি, জয় শঙ্করলাল কি। সুতরাং আমি জানতে চাইবো যে আপনি সেই মুহূর্তে আপনার গলা কিন্তু কেঁপেছিল যখন আপনি প্রথম কথা বলছিলেন আমাদের সাথে, সেই আবেগটার ব্যাপারে একটু জানান। না, এটা এই হাতি ঘোড়া পালকি যে ট্যাগলাইনটা, এটা যখন আমি মোহনবাগানে কোচিং করাতাম তখন এটা সমর্থকরা, দর্শকরা এটা করেছিলেন। এখানে তো ইউরোপে সেটা হবে না, তবে মেসেজ আসছে অনেক কিছুই, এইভাবেই কমেন্টস করে আসছে। এটা ভালো লাগে একজন কোচ হিসেবে। এছাড়া তার কোনো প্রাপ্তি নেই, সমর্থকদের ভালোবাসা, দেশের ভালোবাসা। তো ওভারঅল এটা আনন্দ করছি, এনজয় করছি। আপনি কলকাতা থেকে কোচিং এবং সেই কালচার থেকে বেরিয়ে মানে বড় হয়েছেন, এবং একবিংশ শতাব্দীতে প্রথম এরকম বাঙালি কোচ যার আন্ডারে একটি ইংলিশ টিমকে হারানো হলো ইউথ গ্রুপ টুর্নামেন্টে, সেই ব্যাপারটা বাঙালিদের আবেগ হিসাবে কতটা হিট করে? হিট করে তো, যেহেতু আমার বেড়ে ওঠা মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্র করে, তাই সেখানে যে প্রেশার নিয়ে আমরা বড় হয়েছি, তারপর কোচিং করিয়েছি, মোহামেডানে কোচিং করেছি, ইস্টবেঙ্গল এখনো হয়নি। তো আমি জানি সেই প্রেশারটা কি, বা জেতার কি টেস্ট বা চ্যাম্পিয়নের কি টেস্ট, সেইটাকে বারবার এদের মানসিকতায় ঢোকানোর চেষ্টা করেছি। তারপরে টেকনিক্যাল ট্যাকটিক্যাল তোগুলো থাকবেই, কিন্তু এই যে কঠোর মানসিকতা, যেরকম ইন্ডিয়াতে আমরা 16-17টা ম্যাচ আনবিটেন ছিলাম, সেটাকে কন্টিনিউ করা, এটা ইয়ার কি নয়, এই ঢোকানোটা, এবং প্লেয়াররা সেটা নিয়েছে, যেটাতে আমি আরও বেশি আনন্দিত এবং খুব খুশি। আপনি প্রো লাইসেন্সের ব্যাপারে একটু যদি বলেন, কারণ অনেক এই ভিডিওটি অনেক এমন লোকেরা দেখবে যারা এরকম রেজাল্টের পরে কোচিংয়ে আসতে চাইবে বা ভারতীয় ফুটবলে ঢুকতে চাইবে। একটু কোচিংয়ের ব্যাপারে আপনি এবং প্রো লাইসেন্সের ব্যাপারে একটু যদি বলেন। হ্যাঁ, না, আমার যখন খেলার ক্যারিয়ারটা দ্রুত শেষ হয়ে গেল, একসময় আমি খুব ফ্রাস্ট্রেশনেই ভুগছিলাম, কারণ ওই বয়সে মানে বলতে গেলে আমি দিনের বেলায় রাতের অন্ধকার দেখেছি। সেই সময় আমার জীবনে এক বান্ধবী, আমার বান্ধবী বর্তমানে সে স্ত্রী, সেই অ্যাকচুয়ালি আমায় পুশ করে যে ফুটবল ছাড়া আমি তো সেই আমার যোগ্যতা নেই আর অন্য কিছুতে, ওই সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স।
এই লাইসেন্স করার পরেই তো মোহনবাগানে ঢুকলাম, সুভাষদা নিয়ে এলেন আমায় এটা কত সালের কথা স্যার? 2014। তো তারপরে এই কোচিংয়ের টেস্ট পেলাম, বিভিন্ন পড়াশোনা শুরু করলাম আরও কিভাবে ভালো থেকে ভালো করা যায়। তো দেখা গেল যে কো লাইসেন্স না করলে আবার ভারতবর্ষের উচ্চ জায়গায় যেতে যাবে না। বহু আর্থিক সঙ্গতি থাকতেও বেশ কিছু বন্ধু বান্ধবের সহযোগিতাতে এবং একেবারে প্রো লাইসেন্সটা পাস করাতে আরও অনেক কিছু আমার জ্ঞান অর্জন হলো, যেটা বাকি ছিল। আরও শিক্ষার শেষ নেই, আরও কিছু কাজ বাকি আছে। তো সেইটাকে কাজে লাগিয়ে কিভাবে আরও কিছু ভালো করা যায়, মানে থামার কখনো শেষ নেই, তো সেইভাবে এগিয়ে চলছে। আপনি কোথার থেকে প্রো লাইসেন্সটা করেন এবং কিভাবে সেই জিনিসটা এগোয়? কারণ আমরা শুনেছি নরওয়ের ব্যাপারে, সেই ফুটবলিং কালচারটার ব্যাপারে একটু যদি বলেন। ওটা একটা ইউরোপ, আরও অ্যাডভান্স। নরওয়ের যে প্রাক্তন সিইও আমার অত্যন্ত কাছে, তার সহযোগিতায় আমার ওই জায়গাটা যাওয়া হয়েছে। তার আগে আমি প্রো লাইসেন্সটা বাংলাদেশে শুরু করি। মোহামেডানে যখন কোচ করছিলাম, তো মোহামেডানে আমার ওই সময় প্লেয়ার ছিল বাংলাদেশের যে অধিনায়ক, সে আমায় সহযোগিতা করে বাংলাদেশেই আমার প্রো লাইসেন্স অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করেন। একটা মডিউল আছে নরওয়েতে যেতে, মানে পৃথিবীর যে কোনো একটা অ্যাডভান্স কান্ট্রিতে যেতে হবে। যেহেতু আমার সিইও প্রাক্তন আমার কাছে ছিল, তাই আমি নরওয়ের ভাইকিং ক্লাবে যাই। এত বড় একটা সেট আপ, একটা ফুটবল নিয়ে যে এত কিছু কর্মকাণ্ড হতে পারে, আমরা তো খালি মাঠে 11 জন প্লেয়ার খেলে, রিজার্ভ বেঞ্চে আছে, এই নিয়ে ভাবি। তার বাইরে যে কর্মকাণ্ড সাক্ষাতে দেখে আসা, সেটা শিখে নিয়ে সেটাকে আবার কাজে ইমপ্লিমেন্ট করা, মানে সবাইকে সাথে নিয়ে চলা, ক্লাবের মালিক থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, এটা হিউজ ব্যাপার। এই যে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টটা, এটা আমাকে অনেক এগিয়ে। আপনি একটুখানি কাজের থেকে বাইরে যাব, আপনি খুব সুন্দর একটি কথা বললেন যে আমার বান্ধবী আমাকে ওই দিনের বেলায় রাতের অন্ধকার থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেই ব্যাপারটাতে যদি একটুখানি আপনি বলেন। সেই বান্ধবী বর্তমানে স্ত্রী, এই কিছুক্ষণ আগে পর্যন্ত জেগেছিল, কারণ এখন ইন্ডিয়াতে প্রায় 2-2:30 হয়ে গেছে। যা হয়, কলকাতাতে ঘরের মধ্যেই ফুটবল থাকে এবং ও ফুটবল ঘরানা থেকেই বড় হয়েছে। তার নামটা যদি একটু বলেন। পৌলমী চক্রবর্তী। ওর ভাই ত্রিজিৎ দাস ফুটবল খেলেছে, ওর মামা অশোক চ্যাটার্জি ফুটবল খেলেছে, মেসো শ্বশুর কার্তিক শেঠ বড় লেভেলের প্লেয়ার ছিলেন। তো ফুটবলটা জানে, বোঝে এবং আমাকে অনেক সহযোগিতা করে এবং আমাকে পুশ করে রীতিমতো, আরও কিছু করতে হবে, এটা ভালো লাগেনি, ওটা ভালো লাগেনি, এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। তার মানে যেটা হয় আমাদের বাংলাতে সবসময় একটা তাগিদ থেকে থাকে যে আরও কিছু ভালো করতে হবে, আরও কিছু। তো ঘরণী যখন এত বকবক করবে বা এত পেছনে থাকবে, তার কথা না শুনতে বাধ্য হয়। আমি সেই নোটে আপনাকে আপনার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে আপনি ইউরোপে কোচিং করেছেন, এখন আবার ইউরোপে নিজের টিম নিয়ে এসে খেলতে এসেছেন। ভারতে এইখান থেকে সেইখান, ভারতের কালচারের মধ্যে সব থেকে বড় পার্থক্য আপনার কি মনে হয়? না, আমি ইউরোপে কোচিং করিনি, কোচিং এর একটা পার্ট আমরা শিখতে গিয়েছিলাম, যেটা আমার লাইসেন্সিং এ কাজে এসছে। এখন ইউরোপে আছি। আসলে টাটা ফুটবল একাডেমি যখন আমি খেলতাম, তখন আমাদের প্রত্যেক বছর ইউরোপ ট্যুর হতো। তো তখন থেকেই আমাদের একটা ধ্যান ধারণাই আছে যে ইউরোপ কতটা অ্যাডভান্স, ইউরোপ কত এগিয়ে আছে। কিন্তু একটা জিনিস এটাও আমি আমার ফুটবল জীবনে উপলব্ধি করেছি, ইউথ লেভেলে আমরা অনেকটা ফাইট দিতে পারি, কিন্তু বরাবরই আমি দেখেছি এবং আমার খেলোয়াড় জীবনে বা ভবিষ্যতেও দেখেছি, কোচিংরা বড্ড ডিফেন্সিভ ফুটবল খেলে, যাতে কম গোলে খাবো, কম গোলে হারলো, এতেই প্রশংসা হয়। আমি সেই ভেড়াছোড়ার বাইরে, চলো না একটা চ্যালেঞ্জ নিই, গোল খাবো, 1 গোলে হারা যা, 2 গোলে হারা হতা, চলো একটা রিস্ক নেই। তো এদের মধ্যে থেকে না এই ভয়টা দূর করানোর বারবার চেষ্টা করেছি, যে কারণে তুমি দেখবে অ্যাস্টন ভিলাকে আমরা 2 গোল মেরেছি, ওয়ান অফ দ্য টপ একাডেমি ইন ইংল্যান্ড। আমরা যেটা হেরেছি 3-0 গোলে, 4টে বল আমরা যে সিটার মিস করেছি, অন্য টিমরা পৌঁছতেই পারেনি। আর আজকে তুমি তার একটা ফল দেখো। ওই সব সময় যদি আমি ডিফেন্সিভ করি, 1 গোল খাই, ড্র কোনো রকমে বেঁচে গেল, এতেই সাফল্য, এটা সাফল্য নয়, এতে ভারতবর্ষের ফুটবল এগোবে না। আপনি সুভাষদার কাছে, সুভাষদার হাতে ধরে কোচিংয়ে আপনার ঢোকা, ক্লাব ফুটবল থেকে যখন আপনি আসলেন, সুভাষ স্যারের থেকে আপনি কি কি শিখেছেন এবং সেটা কতটা সাহায্য করেছে আপনাকে? দেখুন, সুভাষদা আমার প্রায় বাবার মতো। আমার খেলোয়াড় জীবনে যখন চোট লেগে গেছিল, উনি আমাকে ফেরানোর চেষ্টা করেছিলেন, প্রচুর অর্থও সহযোগিতা করেছিলেন। কোচিং জীবনে যখন উনি শুনতে পারলেন যে শঙ্কর এ লাইসেন্স পাস করেছে, তখন মোহনবাগানে কিন্তু একটা কোচ নিযুক্ত হয়ে গেছিল, উনি সরিয়ে আমাকে নিয়েছিলেন।
তার মানে বুঝতে পারা যায় ভালোবাসাটা কি। উনি হয়তো কোচিং লাইসেন্স নেননি, যে কোনো কারণে হোক, সেটাতে আমি ঢুকছি না, কিন্তু প্রচুর বই পড়াশুনো করতেন। এবং উনি দেখবেন এই 3-5-2 ফরমেশন, যেটাই উনি বিদেশে চ্যাম্পিয়ন হয়েছিলেন, 5-এর 5 চ্যাম্পিয়ন হয়েছিল, এটা পড়াশোনা ছাড়া হয় না। উনি প্রথম বাঙালি কোচ যে একটা টিমকে 1 মাস হারাতে রাখার পরিকল্পনা করেছিলেন এবং ইস্টবেঙ্গল ক্লাবে রাখতে বাধ্য করিয়েছিল। এই যে উন্নত ধরো চিন্তা ভাবনা, সেগুলো একটা পজিটিভ লাগে আমাদের। সেইখান থেকে আমাদের কিছু শেখা, যেটাকে ইমপ্লিমেন্ট করা। এই যে বাচ্চাদেরকে আপনি নিয়ে বড় করছেন এই সময়টাতে, এই সময়টা যে কোনো মানে যুবকের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ তারা টিনেজ থেকে অ্যাডাল্ট হচ্ছে 18 বছর। সেই সময়টাতে একটা প্রোটেস্টের মতো একটা রেভলিউশন মাথার মধ্যে কাজকর্ম করে যে আমরা বড়দের কথা কেন শুনবো, আমাদের নিজেদের জীবন আছে। সেই গরম রক্তটাতে নিজের চিন্তা ভাবনা একসাথে নিয়ে এসে একটা পজিটিভ রেজাল্ট আনাতে কতটা পরিশ্রম লাগে? না, ঠিকঠাক যদি বোঝানো যায়, আমি বোঝাই একটু অন্যভাবে। মানে একজন মানে কঠিন আর্মি ম্যানের মতন নয়। আজকালকার যে জেনারেশন হয়েছে, ফার্স্ট হচ্ছে বন্ধুর মতন মিশতে হয়। বন্ধুর মতন মিশলে ও তাহলে ওর সমস্ত জিনিস আমাকে বলবে। ইভেন এদের যে গার্লফ্রেন্ড আছে কি না সেটাও আমি জানি। আমি এত ডিপলি মিশি। এইবার যখন আমি দেখি যে এরা আমার কন্ট্রোলে চলে এসছে, তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করি জীবনটা কি, যে জিনিসটা নিয়ে ওরা কাজকর্ম করছে তার ফিউচার কি, কত উন্নতি করা যায়, কারণ উন্নতির কোনো শেষ নেই। ইভেন আজকে ম্যাচের পরেও ড্রেসিং রুমে আমি থামতে বারণ করেছি। আজকে দিনটা নিশ্চয়ই তুমি উদযাপন করবে, কিন্তু এত দ্রুত এখন পৃথিবী চলছে, কালকে মানুষ ভুলে যাবে তোমার এই পারফরমেন্সটা। তো তোমাকে এটা কন্টিনিউ আরও কি করতে গেলে সব ভাবতে হবে, আরও লড়াই। আচ্ছা স্যার, আমি আরেকটা দিকে যেতে চাইবো যে আপনি যখন এই টিমগুলোর লিস্ট এসেছিল, আমি টুর্নামেন্টের আগের কথা বলি, তখন এই টিমগুলোকে নিয়ে স্টাডি করার কি পদ্ধতিতে আপনারা এগিয়েছিলেন? বিকজ এই দলগুলোর ম্যাচ অ্যানালিসিস কিছু তো ইন্টারনেটে অ্যাভেলেবেল নয়, তাহলে কিভাবে এগোনো হয়েছে? একদম ঠিক, এরা এত সন্তর্পণে চলে, কোনো জিনিসই নেই। প্রিভিয়াস কিছু ভিডিও পেয়েছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ প্রবীণ, দুজনে মিলে আমরা এটা ওয়ার্কআউট করেছি। কিছু গোপন সূত্র, মানে কি, আমাদের এখানের বেশ কিছু ইন্ডিয়ান আছে, তাদের সাথে একটা কমিউনিকেশন করেছিলাম। আচ্ছা, তারা অল্প কিছু তথ্য দিয়েছিল। সেই ন্যূনতম তথ্যকে নিয়ে কিছুটা একটা বোঝা, বর্তমানে ইউরোপ যে লিগগুলো হয় না, অনেকটা ওরা ইউথ সেই সিস্টেমেই খেলে, এইগুলোকে কানেকশন করা হয়েছে। আর স্যার আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, কারণ পাঞ্জাব এর আগে আপনি মোহনবাগানেও ছিলেন, এবং আপনি এর আগের বার যখন আমার সাথে কথা হয়েছিল আপনার, তখন আপনি এই স্কুলের ব্যাপারটা বুঝিয়েছিলেন যে এতগুলো বাচ্চারা একটি সেন্টারে থাকছে, এবং সেই জিনিসটা ক্রিস্টাল প্যালেসের মতো একাডেমি, অ্যাস্টন ভিলার মতো একাডেমি তারাও এখানে ইমপ্লিমেন্ট করেছে। সুতরাং ওই যে স্ট্রাকচারটা এবং তার সাথে নিকোলাইয়ের পার্টিসিপেশন, সেটার ব্যাপারে একটু আমাকে আমাদের যে ফুটবল হেড নিকোলাস ওই নিয়ে এসছে। তো আমি এসেই দেখলাম, প্রথমে একটু ভেবাচাকাই খেয়েছিলাম, কারণ আমার কাছে ধারণাই ছিল খালি ব্যাঙ্গালোর এফসি এরকম একটা বিরাট বড় সুন্দর একটা একাডেমি আছে। পাঞ্জাবেরও যে এরকম একটা আছে, বিশ্বাস করবে না, 2খানা খেলার মাঠ খালি ইউথের, 2টো বড় বড় বাস, 150 জন আরও বেশি রাখার অ্যাকোমোডেশন, এরকম 5 স্টোরির বিল্ডিং, সুন্দর খাওয়া দাওয়া, হাইজিন মেনটেন করে, নিউট্রিশনিস্ট আছে, যোগা আছে, সাইকোলজি আছে, স্কুল আছে, টিচার আছে, মাঝে মাঝে এদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, স্টাইপেন্ড দেয়। মানে পে অ্যান্ড প্লে কোনো স্কিম নয়, কিন্তু উল্টে বিভিন্ন টুর্নামেন্টে সবসময় একটা এঙ্গেজ করে রাখা। টেকনিক্যাল ডিরেক্টর আছে, প্রত্যেক টিমের আলাদা কোচ আছে, মানে একটা বিশাল বহুল কর্মকাণ্ড চলছে। তো যেটার ফল এইটা, যেটা আমাকে খুব মুগ্ধ করেছে। এরকম যদি স্ট্রাকচার যাদের যাদের সামর্থ্য আছে, যেসব আইএসএল ক্লাবের, আই লিগ ক্লাবের, যদি করতে পারে, এগুলো হট করে আসবে না এইসব সাফল্য, আগামী দিনে হয়তো একটু দেশের জন্য আরো বেটার হয়। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে যাবো, এতগুলো বাচ্চাদেরকে আপনি কোচিং দিচ্ছেন, এমন কোনো ইনসিডেন্ট যেটা আপনার মনে গেঁথে গেছে, যে যেটা ভেবে সত্যি খুব শান্তি হয়, মানসিক শান্তি হয়, যে একটা সময়
অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিল, ফুটবল তাকে সাহায্য করেছে? না, প্লেয়ারদের ক্ষেত্রে এখনো ওদের তো সেই ইনজুরি বা ফ্যামিলি স্ট্রাগলটা আমি এখনো পর্যন্ত শুনিনি। তবে যেটা মুগ্ধ করেছে আমায়, আমার প্রত্যেক ক্লাসের পর মানে টিম মিটিংয়ের পর একটা ইন্সপায়ারিং টক থাকে, যেটা আমি শুনেছি ওরা সেটা শোনার জন্য বসে থাকে। যেরকম আজকের একটা ক্লাস মিটিং ছিল যে আজকে যদি আমরা হেরে যাই তাহলে পরপর 3টে ইউরোপ ক্লাবের কাছে আমরা হারছি। এটা আমাদের পাঞ্জাবের জন্য লজ্জা, আমাদের দেশের জন্য লজ্জা। এরকম একটা ইন্সপিরেশন ওরা ভিডিও উইথ একটা টক ছিল, যেখানে ময়দান সিনেমাটার কিছু পাঞ্চ ছোট্ট ক্লিপিংস ঢোকানো ছিল, যেটা রিয়েল স্টোরি। তাতে আমাকে আমার সাপোর্টিং স্টাফরা বলছিল যে তাদের গায়েও নাকি কাটা দিচ্ছিল। এক একটা ম্যাচে এক এক রকম আমি টেস্ট নিই, মানে এইভাবে প্রেজেন্ট করি ভিডিও, যাতে ওরা বুঝতে পারে। আজ সেটা আরো ক্লিক করেছে। আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যখন এই যে কথাটা বললেন যে আপনার স্ত্রী সেই সময়ের বান্ধবী যে আপনাকে ডিপ্রেশনে সাহায্য করেছে, তার ব্যাপারে একটু ডিটেলে জানান যে এমন কিছু মুহূর্ত যে সময়গুলোতে সত্যি খুব কষ্ট হয় একটা মানুষের যখন সে ওই ফেজের মধ্যে দিয়ে যায়, তখন এমন কিছু ঘটনা যেগুলো তোমাকে খুব এখনো নাড়া দেয়? ওর নাড়া তো অনেক কিছুই দেয় যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। যেরকম একটা কথা, খুব বাংলা কথা, অনেক পুরনো কথা, যেটা ডায়লগ আকারে পেশ হয় কিন্তু যেটার মিনিং অনেক অনেক ডেপথে আছে। যে মেঘ দেখলে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই যে কথাগুলো পৌলমীর, হারনা মনোভাবের যেসব আরো অনেক কিছু আছে, এগুলোই তো এগিয়ে নিয়ে যাওয়ার, যদি সঠিকভাবে মনে করি। এই যে ইন্সপিরেশনগুলো আপনি আপনার চারিপাশের লোকেদের থেকে পেয়েছেন, সেই জিনিসটাই কি আপনার মনে হয় আপনি নিজের পরবর্তী প্রজন্মকে দিচ্ছেন পাঞ্জাবে? যে আপনি বললেন ইন্সপিরেশনের কথা বললেন। হ্যাঁ, প্রতিটা পদক্ষেপে আমি হারলেও যেরকম থাকি, আমি জিতলেও সেরকম থাকি। ভারতীয় কোচের ইতিহাসে এটি কিন্তু একটি সুবর্ণ চ্যাপ্টার। আপনার মনে হয় ভারতীয় কোচেদের আরো বিশ্বাস করা উচিত জাতীয় ফুটবলের স্তরে? এটা আমি অনেক আগেই বলেছিলাম, ভারতবর্ষের যদি ফুটবলের উন্নতি করতে হয় ভারতীয়দের নিয়েই এগোতে হবে। কিন্তু আমার কথা কে শুনবে? শেষ প্রশ্ন আমি করব, সেটা হলো এবার কালকের দিন শেষ ম্যাচ, থার্ড প্লেস ম্যাচের জন্য পাঞ্জাব এফসি খেলবে। ভাবনার ঊর্ধ্বে চলে গেছি আমরা, যেখানে প্রথম দিনের রেজাল্টে মনে হয়নি কোনো সেরকম আশা আছে, কিন্তু পাঞ্জাব ইতিহাস করলো আজকে। থার্ড প্লেস ম্যাচের জন্য কালকে কম্পিট করবে পাঞ্জাব, তার জন্য কিরকম প্রিপারেশন এবং মানসিক কি? না, যেটা আরো ভালো লাগে, গতকালই ডিনারে টটেনহামের কোচ এসে আমাদের টেবিলে এসে আমাকে এসে বলল যে যেভাবে পাঞ্জাব খেলছে একটা ওদের কাছে আশ্চর্যজনক। আজকে যখন বসেছিলাম মাঠে, এসে কমেন্টেটররা এসে আমাদেরকে এই কমেন্টসগুলো করছে, আফ্রিকা টিমটা আমাদের কমেন্টস করছে। এটা একটা কোচ হিসেবে বাড়তি পাওনা। 2, পরপর 3 দিন খেলে, আর আমাদের এবারে স্কোয়াডটা কম এসছে, আমরা অত্যন্ত ক্লান্ত। কালকে আবার সকালেই বেরোতে হবে, 12টায় খেলা। যদি ক্লান্তিটাকে আমি জয় করতে পারি, কালকে আরও বেটার পারফরমেন্স এক্সপেক্ট করছি। কারণ এই অ্যাস্টন ভিলার কাছে আমরা হেরেছি, এটা তাগিদ থাকবে। তাই আমাদের কাল প্রথম লড়াই হচ্ছে কিভাবে টায়ার্ডনেসটাকে ওভারকাম করবে। আপনি ভারতীয় বাচ্চাদেরকে এত ঊর্ধ্বে নিয়ে গেছেন, ভবিষ্যতে কি আপনার কখনো ইচ্ছে থাকলো জাতীয় দলের কোচ হওয়ার? এটা তো স্বপ্ন, ভারতের হয়ে সিনিয়র টিমে কোচিং করব, বিদেশে গিয়ে যদি সুযোগ পাই কোচিং করাবো, আইএসএল এর হেড কোচ হবো। এটা যে কোনো কোচেরই স্বপ্ন হওয়া উচিত, আমারও তাই। আমি বরাবরই স্বপ্ন দেখতে ভালোবাসি, আর বড় স্বপ্ন দেখি। সেই স্বপ্নই আমরা কালকে দেখব যে পাঞ্জাব এফসি কালকে আবার একটি নতুন চ্যাপ্টার গড়তে পারে কিনা। এবং আপনারা স্পোর্টস স্টারে নেক্সট জেনারেশন কাপ এবং জাতীয় স্পোর্টস এবং আন্তর্জাতিক স্পোর্টসের আপডেট দেখতে থাকুন।
দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, শঙ্করলাল স্যারকে অসংখ্য নমস্কার। ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আপনাদের সঙ্গে থাকবো নেক্সট জেনারেশন কাপের জন্য, এবং লাইভ আপডেটস এর জন্য স্পোর্টস স্টার ফলো করবেন।